নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, আমাদের এই লৌকিক পৃথিবীতে অলৌকিক বা আশ্চর্য ঘটনা তো প্রচুর ঘটে। কালের নিয়মে কালের অতলে আবার চাপাও পড়ে যায়। কিন্তু এমনও কিছু ঘটনা ঘটে যা কখনো পূর্ণ হয় না। যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে চলতে থাকে। যুগ বদলায়, পরিবেশ পরিস্থিতি বদলায়, কিন্তু সেগুলি একই রকম থাকে। তখন সেগুলি আর ঘটনা নয়, সেগুলি ইতিহাস হয়ে যায়। আর ইতিহাস মানে তো ঘটনা। আসলে আজকের এপিসোডে এমন একটা ঘটনা থাকছে যেটা হয়তো অনেকেই জানে, আর যেটা সবাই জানে অথচ অলৌকিকে নেই, সেটা কেমন লাগে। তবে তার আগে শোনাবো দামিনী পালের পাঠানো একটা ঘটনা, গা ছমছমে একটা ভৌতিক ঘটনা, যেটা শুনলে তোমরা বুঝতে পারবে বেলঘড়িয়া মানে ভৌতিক আস্তানার ঠিকানা। এখানে যে কত এরকম জায়গা আছে তোমরা কল্পনাও করতে পারবে না। আমিও তো বেলঘড়িয়াতেই থাকি। মাত্র 21 দিন যখন আমার বয়স, তারপর থেকেই এখানে আছি। এখানেই আমার বড় হওয়া, তাও আমার পক্ষেও পুরোটা জানা সম্ভব হয়নি। কোনো মানুষের পক্ষেই এখানকার সবটা জানা সম্ভব নয়। তো দামিনী, তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা যদি আরও শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিতদা, আমি দামিনী, বেলঘড়িয়া থেকে বলছি। তোমার হয়তো মনে আছে, আগের ঘটনার সময় তোমায় বলেছিলাম সপ্তাহখানেকের জন্য আমার বড় মাসি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তখন আমার বড় মাসির থেকে আমি বেশ কিছু ঘটনা জোগাড় করি, কিন্তু ঘটনাগুলি ছোট ছোট। তাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে পাঠাবো কিনা। তুমি যখন বললে যে হ্যাঁ পাঠাও, তাই আজ লিখতে বসলাম। একসময় আমার মাসিরা বিএম ব্যানার্জি রোডের দিকে কোন এক জায়গায় ভাড়া থাকত। পারিবারিক অশান্তির কারণে স্ত্রী আর সন্তানকে নিয়ে সেখানে ভাড়া থাকতেন মেশো। কাজেই কখনো ইন্দ্রপুরী, কখনো কেষ্ট কেবিন, অনেক জায়গায় থেকেছেন। আর তুমিও যেহেতু বেলঘড়িয়াতেই থাকো, তাই জানো নিশ্চয়ই পাই বাবুর বাগান, পাইসাব পুকুর, নস্যিবাড়ির রাস্তা, মিলের মাঠ, প্রফুল্লনগর, ষষ্ঠীতলা এসব হন্টেড জায়গা। যদিও বর্তমানে লোকবসতি বাড়ায়, আলো আসায় এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু আগে এসব জায়গা দিনের বেলায় যেমন তেমন, কিন্তু রাত হলেই পরিবেশ বদলে যেত, ভৌতিক হয়ে উঠত জায়গাগুলো। তো মাসিরা তখন ওদিকেই কোন জায়গায় ভাড়া থাকতেন, আর সময়টা ছিল গরমকাল। তো মেয়েকে নিয়ে মাসি কাজকর্ম করে রান্নাবান্না সেরে বসে আছেন, মিশোর জন্য অপেক্ষা করছেন যে মেশো এলে একসঙ্গে ডিনার করবেন। কিন্তু সেদিন মেশোর কোনো পাত্তা নেই। আসলে মিশোর তখন স্বভাব ছিল কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। তো যে সময় রজনী ফেরেন, সেদিন সেই সময় পার হয়ে যায়, অথচ উনি ফেরেন না। মাসি তো তাই খুব চিন্তা করতে লাগে। তারপর এক সময় মাসি নিজেই মেশোকে খুঁজতে বের হয়। তখন তো রাস্তায় এত আলো ছিল না, রাস্তাঘাটও পরিষ্কার নয়। বড় বড় গাছের ছায়ায় বেশিরভাগ রাস্তাই তখন অন্ধকার থাকত। তার উপর রাত 9টা বাজলেই
রাস্তায় লোকজন কমে যেত। তারই মধ্যে মাসি চলেছে মেশোকে খুঁজতে। আর যাতে একটু শর্টকাট হয় তাই ওই নস্যিবাড়ির রাস্তাটাই ধরেছিল মাসি। তারপরেই মাসির সঙ্গে একটা ব্যাপার হয়। হঠাৎই মাসির গাটা কেমন যেন কাটা দিয়ে ওঠে। মাসির মনে হয় আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী ভারী লাগছে। কানে তালার মতো কেমন যেন একটা থমথমে ভাব। মাসির আরো মনে হয় কানের কাছে মুখ এনে কে যেন কি বলছে। এসব দেখে শুনে মাসি তো ভীষণ ভয় পেয়ে যায়। এটুকু বুঝতে পারে যে ওনার সঙ্গে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক নয়। কিছুতে ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু মাসি এটা জানতো যে বেশিরভাগ নেগেটিভ শক্তিরাই শুধু ভয় দেখায়, কারণ যাতে তাদের ধারে কাছে কেউ না আসে, ওই জায়গায় কেউ যেন না যায়, ওরা যেন ওদের মতো থাকতে পারে। তাই মাসি মনে মনে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ হতে দিল না। বলল, কে কে আপনি? যদি কিছু বলার থাকে তো সামনে এসে বলুন। তারপরেই দেখা গেল আস্তে আস্তে পরিবেশটা আবারও স্বাভাবিক হয়ে এলো। এতক্ষণ যে একটা কোমট ভাব ওনাকে ঘিরে ধরেছিল সেটা যেন আস্তে আস্তে কেটে গেল। হালকা হালকা হাওয়া বইতে লাগলো। তো এরপর যখন মাসি মেশোকে না পেয়ে আবার বাড়িতে ফিরে এলো, দেখে মেশো বাড়িতেই। মাসি বেরোনোর পরপরই মেশো বাড়িতে ঢুকেছে। মাসি তখন মেশোকে পুরো ঘটনাটা বলল। শুনে মেশো বলেছিলেন, যদি তখন তুমি ভয় পেয়ে যেতে আর সে সেটা বুঝতে পারত তাহলেই বিপদ ছিল, তোমাকে চেপে ধরত। যাক, দাও এবার খেতে দাও। তামিনী, বেলঘরিয়ার বুকে তুমি যে জায়গাগুলোর নাম বললে সেগুলি বাদেও এমন অনেক জায়গা আছে যেগুলি একসময় হন্টেড ছিল। যেমন 2 নম্বর রেলগেট, 4 নম্বর রেলগেট, নওদাপাড়ার কিছু জায়গা, ভরতের গলি, রায় কলোনি, নেপালি মাঠ, এসব কি ভালো জায়গা? মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যে এতগুলো জায়গার নাম বললাম। এই যে নওদাপাড়া, সেখানে আমার মেজো মাসির বাড়ি। কোনোদিন এখনো মাসি আমাদের বাড়িতে এলে এখনো মাসিকে ওই গলি পার করে বাড়িতে দিয়ে আসতে হয়। আবার এই যে আমাদের বাড়ির পেছনের মাঠ, সেখানে আমি নিজে কতদিন কত কিছু ফিল করেছি। কারোর হাঁটার আওয়াজ শুনেছি, কারোর কান্নার আওয়াজ শুনেছি, অনেকে তো অনেক কিছু দেখেওছে। তবে কি বলতো, সব জায়গায় এখন আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। আর আগের মতো তাই এখন কোথাও ভয়ও লাগে না। এখন সারা রাতই লোকজন। আর এখনকার ছেলে মেয়েদের কাছে রাত মানে দিন আর দিন মানে রাত। ফলে ভূতের ভয় এখন অনেকটাই কমে গেছে। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছেন আলপনা হাজরা। দিদিকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জানা ঘটনা এখানে শেয়ার করতে চাও, যদি চাও যে তোমাদের ঘটনা মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে পারো সেইভাবেই তোমরা ঘটনা পাঠাতে পারো। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। অমিত, আমি আলপনা হাজরা। আগের দিন তোমাকে আমাদের সঙ্গে ঘটা একটা ভৌতিক ঘটনা বলেছিলাম, কিন্তু আজ তোমাকে বলবো একটা দৈবিক ঘটনা। ঘটনাটি খুবই প্রসিদ্ধ, ফলে অনেকেই জানতে পারে, হয়তো তোমারও শোনা। কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি। আমার বাবা এককালে রেঙ্গুনে থাকতেন, বার্মাতে। সেখানে যখন যুদ্ধ লাগে তখন আমার বাবা
ফ্যামিলি নিয়ে মুর্শিদাবাদে পালিয়ে আসেন। তো সেই মুর্শিদাবাদের কাশিম বাজারেই একটি বিশাল কালীবাড়ি আছে, পাশেই একটি পুকুর ঘাট। এখন তো মন্দিরটা পাকা হয়েছে, কিন্তু তখন ছিল কাঁচা বাঁশ বেড়া তৈরি। আর সেই সময় ওই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন, মাকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। ঘর সংসার বলে ওনার কিছুই ছিল না। মন্দিরের পাশেই একটা কুঁড়ে ঘর বানিয়ে উনি সেখানেই থাকতেন, পুজো আর্চা করতেন, সেই দিয়েই ওনার চলত। তো একবার হয়েছিল কি, নির্জন দুপুরে ওই মন্দিরের সামনে দিয়ে একজন শাঁখারি যাচ্ছিলেন। আগে এরকম পাড়ায় পাড়ায় ঘুরে শাঁখারিরা শাঁখা বিক্রি করতেন। তো তিনি যখন ওই মন্দিরের সামনে দিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছিলেন, তখন হঠাৎই একটা কণ্ঠস্বর শুনতে পান উনি। ও শাঁখারি, দাঁড়াও না। ঘুরে তাকাতেই উনি দেখেন ওই মন্দিরের সামনে একজন অতীব সুশ্রী সধবা মেয়ে, পরনে একটা লাল পাড়ে সাদা শাড়ি। সে বলছে, আমাকে একজোড়া শাখা পরিয়ে দাও না, আমার শাখাটা বেড়ে গেছে, দেবে? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। বলে ওখানে বসেই তিনি শাখা পরিয়ে দিলেন মাকে। অক্ষয় যার সিঁথির সিঁদুর, চির অটুট যার হাতের শাখা, তিনি শাখা পড়লেন এক মানবীর হাতে। তারপর শাঁখারি বললেন, না, হয়ে গেছে, ঠিক আছে তো? দেবী বললেন, হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। শাঁখারি তখন ব্যাগ গোছাতে গোছাতে বললেন, তাহলে এবার টাকাটা দাও, আমি যাই। বেচা কেনা আজ তেমন কিছুই হয়নি, অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখি। দেবী বললেন, টাকা টাকা তো আমার কাছে নেই, আমি তো সামান্য একজন গৃহবধূ, আমি টাকা কোত্থেকে পাবো বলো? কদিন হলো বাপের বাড়িতে বেড়াতে এসেছি। এই মন্দিরে যিনি পুজো করেন তিনি আমার বাবা। সন্ধেবেলা যখন বাবা সন্ধে আরতি করবেন, তুমি এসে ওনার থেকে টাকাটা নিয়ে যেও, আমি বাবাকে বলে দেব। বলে এরপর দেবী হাঁটতে হাঁটতে ওই পুকুর ঘাটের দিকে চলে গেলেন। শাঁখারিও তারপর ব্যাগপত্র গুছিয়ে ওখান থেকে রওনা দিলেন। তারপর সন্ধে হলো, মন্দিরে সন্ধে আরতি করছেন ঠাকুর মশাই। তখন সেই শাঁখারি ঘুরতে ঘুরতে আবারও এলেন। সন্ধে আরতি শেষ হলে পুরোহিতকে বললেন, এবার আমাকে টাকাটা দিন, সন্ধে তো হয়ে গেল, এখনো অনেক দূর যেতে হবে আমাকে। ঠাকুর মশাই তো আকাশ থেকে পড়লেন, বললেন, টাকা? কিসের টাকা? শাঁখারি বললেন, কেন, আপনার মেয়ে তো আজ দুপুরে আমার থেকে শাখা পড়ল, বলল এই মন্দিরে যিনি পুজো করেন তিনি আমার বাবা, ওনার থেকে টাকা নিয়ে নেবে। ঠাকুর মশাই তো আরো অবাক হয়ে গেলেন, বললেন, মস্করা করার জায়গা পাচ্ছেন না? আমার মেয়ে, আমি বিয়ে থাওয়াই করিনি, মেয়ে আসবে কোত্থেকে? এরকম কথা কাটাকাটি চলতেই লাগলো। লোকজন সবাই জমা হয়ে গেল, সবাই ওই একই কথা বলছে, ওনার তো কোনো মেয়েই নেই, উনি তো বিয়েই করেননি। এদিকে আবার শাঁখারিও বলছে, আপনারা বিশ্বাস করুন, একজোড়া শাখার জন্য আমি কি মিথ্যে কথা বলছি? ওনার মেয়ে শাখা পড়েছে, আমি নিজের হাতে ওকে শাখা পরিয়ে দিয়েছি। এসব চলতে চলতে শাঁখারি যখন প্রায় কোণঠাসা মিথ্যেবাদী প্রমাণিত হচ্ছে, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটল। প্রায় অস্পষ্ট একজোড়া পায়ের ছাপ দেখা গেল, মন্দির থেকে বেরিয়ে ওই পুকুর ঘাটের দিকে চলে গেছে। আলতা পড়া সেই পায়ের ছাপ। শাঁখারি বললেন, হ্যাঁ, এই দিকেই গিয়েছিল। তারপর লোকজন সবাই ওই পুকুর ঘাটের দিকে এগোতে লাগলো, কিন্তু গিয়ে দেখে ওখানে কেউ নেই।
তারপর তো লোকজন আবারও চোটপাট করছে, গরম দেখাচ্ছে। ঠাকুরমশাইয়ের নামে মিথ্যে বদনাম। শেষে এক সময় শাঁখারিও হাল ছেড়ে দিল, বুঝতে পারল যে এই টাকা সে আর পাবে না। সারাদিনে ঘুরে ঘুরে যেটুকু যা লাভ হয় তার চেয়েও আজ বেশি লোকসান হয়ে গেল। মিথ্যে কথা বলে শাখা পড়ে পালিয়ে গেল মেয়েটা। এমন সময় দেখা গেল কালো অন্ধকার পুকুরের জল ভেদ করে শাখা পড়া দুটো হাত ভেসে উঠল জলের ওপরে। জলের নিচ থেকে কে যেন শাখা পড়া দুটো হাত তুলে দেখালো সবাইকে, সেই দেখো আমি শাখা পড়েছি। শাঁখারি মিথ্যে বলছেন না, ওর পড়ানো শাখা জোড়া এখনো আমার হাতে। ঠাকুরমশাই থেকে শুরু করে শাঁখারি লোকজন সবাই তখন লুটিয়ে পড়ল ওই পুকুর ঘাটে। মায়ের মহিমা দেখে, লীলা দেখে সবাই অভিভূত। তারপরই আবার জলের নিচে ডুবে গেল রক্তরাঙা শ্যামবর্ণা শাখা পড়া হাত দুটো। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা, অসাধারণ। ছোটবেলায় ঘটনাটা আমিও শুনেছিলাম, কিন্তু ঠিকঠাক মনে ছিল না। আজ আবার যেন নতুন করে শুনতে পেলাম। আর বললাম না, কিছু কিছু ঘটনা কখনো পুরনো হয় না, যেগুলো ইতিহাস। এগুলি তুমি যতবার শুনবে ততবার ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে পায়েল কুণ্ডু লিখেছে, দাদা ভাই মাদার পীরের ঘটনা আমি প্রথম শুনলাম, কিন্তু দ্বিতীয় ঘটনাটি শুনে মন ভরে গেল। শিব মুভিজ থেকে লিখেছে, অমিত দা আপনার অসামান্য কণ্ঠে ঘটনা শুনতে এলাম। অজন্তা ভরে লিখেছেন, প্রথম ঘটনা সত্যি অদ্ভুত ঘটনা, এই প্রথম শুনলাম মাদার পীরের ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটাও অবাক করা একটা ঘটনা। এমডি মঞ্জু লিখেছে, খুব ভালো লাগছে ভাই, গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, সত্যি মাদার পীরের ঘটনাটা ইউনিক লাগলো। তোমার প্রত্যেকটা ঘটনা এত সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণা ভাই, দুটো ঘটনাই খুব সুন্দর, তোমার গলায় অসাধারণ লাগলো। এছাড়াও আরো কমেন্ট করেছ গীতাদি, অর্কপ্রভু নস্কর, দামিনী পাল, অমিতা জেঠিমা, অনিন্দ মিত্র, মৌসুমী মুখার্জি, আশিস কোলে, অঙ্কন মণ্ডল, মিঠুন পাল, সুদেশা সিংহা রয়, অন্তর্শীল, স্বপ্ন বাজাল, পলি সেন, অন্বেষা, চন্দন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরো একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।